আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা একটু মধ্যপ্রাচ্য বিষয়ে আলোচনা করি। মধ্যপ্রাচ্যে খুবই ভয়াবহ অবস্থা, যেটা আসলে মনে হয় একটা যুদ্ধ যুদ্ধ ভাব, অর্থাৎ আরেকটা যুদ্ধ বাজার সম্ভাবনা এরকম আর কি। কেননা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যেই সাফে নেউলে সম্পর্ক হয়ে রয়েছে, এইখান থেকে কীভাবে যেন বের হবে এটা আসলে আমাদের মানে আমরা নিজেরও বুঝতে পারতেছি না। কেননা ডোনাল্ড ট্রাম্প এর আগের নির্বাচিত হয়ে তিনি ইরানের সাথে পারমাণবিক যেই ইরানের সাথে 6 বিশ্ব শক্তির যে পারমাণবিক চুক্তি ছিল, সেখান থেকে ইরানকে তিনি যুক্তরাষ্ট্রকে তিনি সরায় আনিছেন। যুক্তরাষ্ট্রকে সরায় নেওয়ার পরে তার সাথে 6 বিশ্ব শক্তির একটা চুক্তি হয়েছে, যে চুক্তিতে ইরানের উপরে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো আছে ওই সমস্ত নিষেধাজ্ঞাগুলো তুলে নিবে, এরকম একটা ইরান তার পারমাণবিক যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলো সীমিত করবে এবং পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ এর প্রতিনিধিদেরকে মানে ভ্রমণ করার বা পর্যবেক্ষণ করার সুযোগ দেবে। তাই ইরান তাদের সাথে চুক্তিতে একত্রিত হইয়া তাদের সাথে ঐক্যমতের ভিত্তিতে ওই চুক্তি করছে। আর ওই চুক্তি থেকে 2017 সালে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি ইরানের সাথে ওই চুক্তিটা থেকে বাইরে হয়ে গেলেন। অর্থাৎ অন্য অন্য 5টা শক্তি কিন্তু আছে এই চুক্তিতে, তারা এই চুক্তি রক্ষার জন্য ইরানের সাথে সবসময় আলোচনা করছে বা ইরানকে ওইরকম ছাড় দিছে। কিন্তু এখানে যুক্তরাষ্ট্র যেহেতু একটা বড় পক্ষ, তাই যুক্তরাষ্ট্র সরে যাওয়ার কারণে ইরান ওই চুক্তির বাধ্যবাধকতাটা ততটা মান্য করেনি। ইরান করছে কি, যে আমরা আমাদের ইউরেনিয়াম কার্যক্রম যেন আগে অর্থাৎ চুক্তি হওয়ার পূর্বে যেই পর্যায়ে ছিল ওই পর্যায়ে নিয়ে আইছে ইরান। এখন ইরান ওই পর্যায়ে আসার পরে ইরান বর্তমানে আইএইএ এর তথ্য মধ্যে যে ইরান বর্তমানে যেই পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করে রাখছে, অর্থাৎ তা দিয়ে ইরান 6টা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। চিন্তা করছেন? এই খবর শুনে তো ডোনাল্ড ট্রাম্পের মাত্র ঘুম হারাম, করলাম নাকি, আমি কেন এই চুক্তি থেকে বাইরে গেলাম। ইরান কিন্তু এখন আমার ধরনের কোনো আর অপশন নাই। তাই তারা ইরান এরা যুক্তরাষ্ট্রের মাথা খারাপ যা বেশি হয়েছে হয়েছে তার থেকে বেশি হয়েছে ইসরায়েলের, অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তাই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরকে এখন ফুসলাইয়া তুলছেন যে ভাই ধরো না কা ইরানরা, ধরো ধরো। কারণ কি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফালাইলো, আর যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলায় সবচেয়ে বেশি চাপে কিন্তু ইসরায়েল, চাপে পড়বে। কেননা ইরানের যে পারমাণবিক অস্ত্র তা কিন্তু ইসরায়েলকে লক্ষ্য করে, রাশিয়ারটা যেমন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে, হ্যাঁ, চীনেরটা যুক্তরাষ্ট্রের লক্ষ্য করে, পাকিস্তানেরটা ভারতের লক্ষ্য করে, ভারতের পারমাণবিক অস্ত্র পাকিস্তানের লক্ষ্য করে, এরকম একজনেরটা আরেকজনের লক্ষ্য করে বা উদ্দেশ্য করে বানানো। সেম ইরানের পারমাণবিক অস্ত্র হবে কি ইসরায়েলকে লক্ষ্য করে, অর্থাৎ লক্ষ্যবস্তু হবে ইসরায়েল। তাই ইসরায়েল এখানে ডোনাল্ড ট্রাম্পের যেমন ফুসলে রাজি করাইছে, যেন হয় ওদের সাথে চুক্তি আলোচনা করো, না হয় হামলা করো, দুজনে মিলিয়া করুন হামলা। এই এখন যদিও আনুষ্ঠানিকভাবে ট্রাম্প একটা চিঠি পাঠাইছে ইরানে, যাতে ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য আলোচনায় আসে। এই জন্য ওই চিঠি প্রথমে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চিঠি পায় না তারা, পরবর্তীতে 1-2 দিন পরে তারা বলছে যে চিঠি পেয়ে চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করছে, স্বীকার করে তারা তাদের সর্বোচ্চ নেতা ওই আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলছেন কি, যে যুক্তরাষ্ট্র আসলে ভণ্ডামি করতেছে, তারা তাদের প্রভাব এই অঞ্চলে বিস্তার করতে চাইতেছে, তাদের মতামতগুলো এখানে চাপাই দিতে চাইতেছে। তারা আসলে আলোচনা তো চাচ্ছে না, তারা এখানে মূলত নিজেদের প্রভাব বা নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইতেছে এখানে। এটা হচ্ছে গিয়ে ইরানের কথা। তার একদিন পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনিও বলছেন একই কথা, হ্যাঁ আমরা আলোচনায় বসবো না। প্রকাশ্যে তিনি বলছেন আমরা আলোচনায় বসবো না, তুমি যা ইচ্ছা পারলে করো। অর্থাৎ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েল সবারই উদ্দেশ্য করে বলছে তোমার যা ইচ্ছা তুমি পারলে করো ভাই, আমি আলোচনায় বসবো না, এই আলোচনায় আমি নাই। তাদের কথাই সেরকম। এখন এখানে যুক্তরাষ্ট্র কী করবে বা ইসরায়েল কী করবে দেখার বিষয়। তারা কি এখানে সামরিক হস্তক্ষেপ করে, না ওই আলোচনা যেটা আছে সেই ফর্মালিটি রক্ষা করে আলোচনার দিকে আবারও ফুসলায় তোলে ইরানকে কাছে টাইনা নেয় বন্ধু বললা, সেটাই দেখার বিষয়। তবে এখানে একটা বিষয় আছে যেটা বলা উচিত, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু বন্ধের জন্য যেরকম মধ্যস্থতা করতেছে যুক্তরাষ্ট্র, ওদিকে ইরান আর
যুক্তরাষ্ট্রের ভিতরে এই পারমাণবিক ইস্যুতে সমঝোতা করার জন্য মধ্যস্থতা করতে কইতেছে রাশিয়ারে, অর্থাৎ যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্টরে বলছে যে ভাই, অর্থাৎ ট্রাম্প পুতিনকে বলছে যে ভাই ইরানের সাথে আমার একটা নেগোসিয়েশন করে দাও, যেন আমরা আলোচনাটা করতে পারি, সুন্দরভাবে এটা একটা মীমাংসা করতে পারি। হ্যাঁ, মধ্যস্থতার জন্য রাশিয়াকে বলছে। এখন রাশিয়া কি করে সেটা দেখার বিষয়, কেননা ইরান রাশিয়ার দুঃসময়ে, অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে যেই পরিমাণ সহায়তা করছে, মানে ইরানের যে শাহেদ ড্রোন আছে ড্রোন দিয়ে, সেটা আসলে রাশিয়া বলতে পারবে না। আবার রাশিয়াও যদিও ইরানকে বিভিন্ন সময় সামরিকভাবে সহযোগিতা করছে, সেটাও মানে উভয়ের স্বার্থ রক্ষা করছে। এখন এখানে যুক্তরাষ্ট্রের প্ররোচনায় ইরানকে কি রাশিয়া ছেড়ে দিবে, মানে বাঘের মুখে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মুখে ছেড়ে দিয়ে কি চলে যাবে, না তাদের ইরানের এই দুঃসময়ে রাশিয়ার পাশে থাকবে, মানে রাশিয়া ইরানের পাশে থাকবে, সেটাই এখন দেখার বিষয়। আর ইসরায়েল তো আসলে মধ্যপ্রাচ্যে যেই মানে নড়ামি শুরু করছে, সেটা হচ্ছে যে আপনার তারা চাইতেছে যে এটা ইসরায়েলের পরিকল্পনায় মূলত এটা ডোনাল্ড ট্রাম্পের দিয়ে করাইতে চাইতেছে যে গাজার ভূখণ্ড নিয়ে, যে গাজা ভূখণ্ডের আসলে ইসরায়েল দখল করে নিবে সম্পূর্ণ। এটাকে এখন এখানকার যে বাসিন্দাগুলো আছে এরা যাতে এখানে না আসে, অর্থাৎ এদেরকে অন্যত্র সরায় নেওয়ার যে প্ল্যান আছে আর কি। এখন এই প্ল্যানের বিপক্ষে মুসলিম বিশ্ব আলাদা একটা প্ল্যান তৈরি করছে, অর্থাৎ হ্যাঁ, আলাদা প্ল্যান, মিশরের যে প্রস্তাবিত এই প্ল্যান, ওই প্ল্যান ওআইসি, হ্যাঁ, ইসলামিক সহযোগিতা সংস্থা যেটা আছে, তারাও এটাকে সমর্থন করছে। এখন এই সমর্থন পাল্টা সমর্থন এইভাবে চলতে থাকবে। আসলে মূলত হয়তো দিন শেষে এই ভূমিটা যে কোনো ছলে বলে কলে কৌশলে ইসরায়েল কোনোবাইলে দখল হয়তো করে নিবে, হয় আজ নেউক আর কয়েকদিন পরে নেউক, যেমন হোক ইসরায়েল হয়তো এটা নিবেই। এখন ট্রাম্প হয়তো চাইতেছে এই সমস্ত যারা গাজার বাসিন্দা আছে এদেরকে বিভিন্ন দেশে স্থানান্তর করতে। এখন মুসলিম বিশ্বগুলো চাচ্ছে যে না, তারা সেখানেই থাকবে, তাদেরকে অন্যত্র স্থানান্তর করা যাবে না। এই জন্য তারা $53 বিলিয়ন একটা আপনার পরিকল্পনা হাজির করছে, 5 বছর মেয়াদি এই পরিকল্পনা। যাই হোক, এটা এখন কি হয় সেটাই দেখার বিষয় আসলে। সেখানে এদিকে সিরিয়াতে পুরা মানে প্রায় 1400-র মতো লোক মারা গেছে, যেই সরকারি বাহিনী আছে তাদের সাথে বিদ্রোহীদের, অর্থাৎ বর্তমান যেই আপনার STS হায়াত তাহরির শামস যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের সাথে আসাদপন্থীদের আর কি সংঘর্ষে আর কি। এখন সেটা জাতিসংঘ কিন্তু এটাকে আপনার সূক্ষ্মভাবে জাতিগত নিধন বলতেছে, কেননা সেখানে একটি জাতি গোষ্ঠীর উপরেই এই বর্বরতাগুলো চালানো হয়েছে সিরিয়াতে। সেখানে আপনার ওইটা হচ্ছে যে আপনার সিরিয়ার যেই বাশার আল আসাদের যেই সমর্থক গোষ্ঠী আর কি, যেই গোষ্ঠীতে যেই বংশে আসাদ জন্মগ্রহণ করেছে, ওই বংশের লোকজনদের উপরে হামলাটা বেশি হচ্ছে। সেখানকার মানুষদেরকে এক ব্যক্তি, মানে আন্তর্জাতিক মিডিয়াতে দেখলাম একজন ব্যক্তি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তিনি বলছেন যে আসলে এখানে যেটা হয়েছে, মানে গ্রামের মানে সাধারণ ঘরের ভিতরে যায়া মানে টোটাল ফ্যামিলির সহ মাইরে আসছে সেখানকার সেনারা, মানে যে STS এর সেনারা আছে বা সমর্থকরা আছে, তারা কি করছে, বাশার আল আসাদপন্থী যারা আছে ওদের এলাকায় যায়া মানে টোটাল ঘরের এমন ঘর আছে যে টোটাল সবাই মাইরা ফেলাইছে, এরকম আর কি। যদিও পাল্টা হামলায় মানে ওই সশস্ত্র গোষ্ঠীদের হামলায় বা বাশার আল আসাদপন্থী যারা আছে তাদের হামলায় সরকারি বাহিনীরও 2-4 জন মারা গেছে। আসলে হামলা আসলে যে কোনো কেউ যতই দুর্বল হোক তারাও আসলে এটার একটা প্রতিক্রিয়া দেখায়, ওই প্রতিক্রিয়ার অংশ হিসেবে তারা হয়তো পাল্টা হামলা করছে। এখন সেখানে সরকারি বাহিনীর হয়তো 2-4 জন মারা গেছে। এখন এটাকে আসলে যেই STS সরকার আছে তারা এটাকে আসলে অর্থাৎ বিদ্রোহীদেরই দোষ দিচ্ছে আর কি, বিদ্রোহীদের পুরা দোষ দিচ্ছে। এখন সেখানে আসলে যারা এই বিদ্রোহী অর্থাৎ বাশার আল আসাদপন্থী আছেন তারা খুবই চাপে আছেন। আর এদেরকে সহযোগিতার জন্য কিন্তু ইসরায়েল কিন্তু এখানে মানে বলতেছে যে তারা এদেরকে সহযোগিতা করবে আর কি। এখন কতটুকু করে বা কী করে, ইসরায়েল তো আসলে নিজের স্বার্থের রক্ষার্থেই হয়তো এখানে যাইবে। ইরানও কিন্তু আবার তাদের মানে সহযোগিতার কথা বলতেছে। এখানে ইরান আর কিন্তু ইসরায়েল উভয় কিন্তু একটা গ্রুপকেই বা একটা গোষ্ঠীকেই সহযোগিতা দেওয়ার জন্য কিন্তু মানে রাজি হয়ে আছে। এখন হয়তো সিরিয়ার অবস্থা আরও আসলে খারাপের দিকে যাবে, সামনের দিকে একটা ব্যর্থ রাষ্ট্রে সিরিয়া পরিণত হবে, আর সিরিয়ার যেই ভাবমূর্তি বিশ্বে আরও ক্ষুণ্ণ হবে। যাই হোক, একটা মুসলিম বিশ্ব এইভাবে ধ্বংস না হোক, মুসলিম বিশ্বের একটা রাষ্ট্র এভাবে ধ্বংস না হোক,
সুন্দরভাবে একটা রাষ্ট্রের যতগুলো মৌলিক উপাদান আছে সব কিছু ঠিক রাখা একটা রাষ্ট্র দাঁড়ায় থাকুক বা টিকে থাকুক, এটাই আমরা চাইবো। রাষ্ট্র যত ছোটই হোক, তার যদি মৌলিক কাঠামো ঠিক না থাকে তাহলে আর ওটা রাষ্ট্র বলা যায় না। সিরিয়া তো ওই রকমই আর কি। সিরিয়াতে অনেকগুলো সশস্ত্র সংগঠন গোষ্ঠী আছে, যে যার যার মতো করে এখানে